বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুলফিকার রহমান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি অধ্যায় 6-এর জ্যামিতিক আলোক বিজ্ঞানের অবশিষ্ট কিছু বিষয় আছে, যেগুলো বাকি আছে, সেই বিষয়ের উপরে আজকে আলোচনা করব এবং এর মধ্যে লেন্সের সাধারণ সমীকরণ এবং বিবর্ধনের রাশিমালা এবং এর গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমে আমি আলোক পথ কাকে বলে সেটা আমরা জানব। যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি নির্দিষ্ট সময় যে পথ অতিক্রম করে তার সমতুল্য আলোক পথ বলতে বোঝায় ওই নির্দিষ্ট সময় আলোকরশ্মি শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করে তা। যদি আমরা ধরে নিই মিউ প্রতিসরাঙ্ক মাধ্যমের হচ্ছে আলো, যদি টি সময়ে যদি এল পথ অতিক্রম করে, ওই মাধ্যমে আলোর বেগ যদি সি হয়, তাহলে আমরা লিখতে পারবো টি সমান সমান এল ডিভাইডেড বাই সি। এখন শূন্য মাধ্যমে আলোর বেগ যদি সি নট হয় এবং ওই সময় টি সময়ে যদি হচ্ছে আলো এল নট পথ অতিক্রম করে, তাহলে আমরা লিখতে পারবো এল নট সমান সমান হচ্ছে সি নট ইন্টু টি। এখন এখানে যদি আমরা টি নটের মানটা বসাই, তাহলে সি নট ডিভাইডেড বাই সি ইন্টু হচ্ছে এল নট। টি এর মান বসাইলাম, তাহলে আমরা এখানে হচ্ছে এল টি নট বাই সি ইন্টু হচ্ছে এল। আমরা জানি প্রতিসরণাঙ্কর সাথে হচ্ছে আলোর বেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে প্রতিসরণাঙ্ক মিউ সমান সমান হচ্ছে আমরা পাই সি নট ডিভাইডেড বাই হচ্ছে সি। তাহলে আমরা যদি এখন এখানে মানগুলো বসাই, তাহলে আমরা পাবো এল নট সমান সমান হচ্ছে মিউ ইন্টু হচ্ছে এল, মিউ ইন্টু এল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আলোক পথ সমান সমান মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মাধ্যমে আলোক কর্তৃক অতিক্রান্ত হচ্ছে পথের দৈর্ঘ্য। তাহলে এটাই হচ্ছে আমাদের আলোক পথ। তাহলে আলোক পথ বলতে আমাদের সংজ্ঞাটা আমি আরেকবার বলি। কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি নির্দিষ্ট সময় যে পথ অতিক্রম করে তার সমতুল্য আলোক পথ বলতে বোঝায় ওই নির্দিষ্ট সময় আলোক রশ্মি শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করে তা। তাহলে আমরা আলোক পথ কাকে বলে সেটা আমরা জানলাম। এখন হচ্ছে ফার্মাটের নীতি কি সেটা আমরা জানব। আলোক রশ্মি এক বিন্দু থেকে প্রতিফলন বা প্রতিসরণের পর অপর এক বিন্দুতে যেতে যে পথ অনুসরণ করবে তা হবে চরম বা অবম বা স্থির দৈর্ঘ্যের পথ, এবং এই পথ অতিক্রম করতে সর্বাপেক্ষা অধিক বা কম সময় লাগবে। এটাই হচ্ছে ফার্মাটের নীতি। ফার্মাটের নীতি আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্র মেনে চলে। তাহলে আমরা ফার্মাটের নীতি কি সেটা হচ্ছে আমরা জানলাম। এখন হচ্ছে আলোক কেন্দ্র কাকে বলে সেটা আমরা জানি। সংজ্ঞাটা দিতে যাই আমরা একটা চিত্র আঁকি, বুঝতে আমাদের সহজ হবে। এটা একটা উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ। আলোক রশ্মি লেন্সের উপর আপতিত হলো,
কোনো আলোকরশ্মি লেন্সের কোনো এক পৃষ্ঠে আপতিত হয়ে নির্গত হওয়ার সময় আপাতরশ্মির সমান্তরালভাবে নির্গত হয়। ওই আলোকরশ্মিটা লেন্সের মধ্যে প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে যায় ওই বিন্দুটাকে হচ্ছে আলোক কেন্দ্র বলা হয়। তাহলে এখানে এটা আপতিত রশ্মি, এটা হচ্ছে নির্গত রশ্মি, এই রশ্মি দুটো সমান্তরাল হবে এবং হচ্ছে লেন্সের মধ্যে আলোক রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটাই হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। তাহলে আমরা আলোক কেন্দ্র কাকে বলে সেটাও হচ্ছে আমরা জানলাম। এখন হচ্ছে লেন্সের ক্ষমতা। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো লেন্সে অভিসারী গুচ্ছ বা অপসারী গুচ্ছ পরিণত করার যে প্রবণতা তাকে ওই লেন্সের ক্ষমতা বলা হয়। যে লেন্সের হচ্ছে ফোকাস দূরত্ব যত কম তার ক্ষমতা তত বেশি। সুতরাং লেন্সের ক্ষমতা এবং ফোকাস দূরত্ব পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কিন্তু বলতে পারবো কোন লেন্সের ক্ষমতা যদি f হয় আর কোন লেন্সের ফোকাস দূরত্ব যদি f হয় আর ক্ষমতা যদি p হয়, লেন্সের ফোকাস দূরত্ব f এবং ক্ষমতা যদি p হয় তাহলে আমরা লিখতে পারবো p প্রপোর্শনাল হচ্ছে 1/f। যেহেতু ক্ষমতার সাথে আমাদের ফোকাস দূরত্ব ব্যস্তানুপাতিক, কারণ যে লেন্সের ফোকাস দূরত্ব যত হচ্ছে কম তার ক্ষমতা তত বেশি। এখান থেকে আমরা বলতে পারবো ক্ষমতাটা লেন্সের হচ্ছে ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। এখন হচ্ছে আমরা এই প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিলে পারে আমাদের একটা ধ্রুবক সংখ্যা, সেটা আসে হচ্ছে কে। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যার মান এই রাশিগুলোর এককের উপর নির্ভর করে। লেন্সের ক্ষমতার একক সংজ্ঞা থেকে আমরা হচ্ছে দিতে পারি এমন ভাবে দিতে পারি যাতে কে এর মানটা 1 হয়। যখন f সমান হচ্ছে 1 মিটার তখন আমাদের p সমান হচ্ছে লেন্সের ক্ষমতা একক হচ্ছে ডায়োপ্টার, একে হচ্ছে d দিয়ে প্রকাশ করা হয়। ছোট হাতের d বা বড় হাতের d কিভাবে প্রকাশ করা যায়, তাহলে আমরা যদি বড় হাতের d প্রকাশ করি তাহলে এত ধরলে তাহলে আমরা এটা হচ্ছে তখন কি হয় k সমান 1 হয়, অতএব k সমান 1 হয়। তাহলে আমরা এইখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা p সমান পাবো 1 হচ্ছে f। তাহলে কোন লেন্সের হচ্ছে 1 মিটার ফোকাস দূরত্বে কোন লেন্সের ক্ষমতাকে হচ্ছে 1 ডায়োপ্টার বলা হয়, কে d দিয়ে প্রকাশ করা হয়। আমরা তাহলে লেন্সের হচ্ছে ক্ষমতা কাকে বলে সেটা আমরা জানলাম। এখন যদি আমাদের একাধিক লেন্স যদি আমরা ব্যবহার করি, যদি একাধিক লেন্সকে একত্রে যদি আমরা সংযোজন করি তাহলে মানে হচ্ছে আমাদের লেন্সের ক্ষমতা n সংখ্যক লেন্স যদি ব্যবহার করি তাহলে আমরা বলতে পারবো যুক্ত বা সমতল লেন্সের ফোকাস দূরত্ব যদি f হয় তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারবো 1/f সমান 1/f1 প্লাস 1/f2 প্লাস ডট প্লাস হচ্ছে 1/fn। এবং যদি সমতুল্য লেন্সের ক্ষমতা যদি p হয়, সমতল লেন্সের ক্ষমতা যদি p হয় তাহলে আমরা পারবো p সমান 1/f1, তাহলে এটাকে হচ্ছে p1 প্লাস হচ্ছে p2 প্লাস ডট প্লাস হচ্ছে প্লাস pn। তাহলে আমরা সমতল লেন্সের ফোকাস দূরত্ব f হলে পারে যদি n সংখ্যক একাধিক লেন্স হয় তাহলে তার ফোকাসকে আমরা এভাবে লিখতে পারবো। এবং যদি সমতল লেন্সের ক্ষমতা যদি p হয় তাহলে তখন আমরা সেটাকে লিখতে পারবো p = p1 প্লাস p2 ডট হচ্ছে pn, কারণ 1/f1 হচ্ছে p1, 1/f2 হচ্ছে p2 আর 1/fn এটা হচ্ছে আমরা pn লিখতে পারবো। তাহলে আমরা লেন্সের ক্ষমতা কাকে বলে সেটাও হচ্ছে আমরা জানলাম। আমরা
কয়েকটা অনুধাবন প্রশ্ন এই অধ্যায়ে আমরা একটু জানব যে বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় কেন। আমরা জানি যে হচ্ছে বিপদ সংকেতে লাল রং কেন ব্যবহার করা হয়। লাল রং বায়ুর অণু দ্বারা হচ্ছে বিক্ষেপণ সর্বনিম্ন হয়। আমরা জানি যে বায়ুমণ্ডলের আলোর বিক্ষেপণ, বায়ুমণ্ডলে আলোর বিক্ষেপণ প্রপোর্শনাল হচ্ছে আলোর রঙের তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের সমানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর চতুর্ঘাতের সমানুপাতিক। তাহলে আলোর আমরা বায়ুমণ্ডলে আলোর বিক্ষেপণ হচ্ছে প্রপোর্শনাল হচ্ছে 1 তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর চতুর্ঘাতের সমানুপাতিক। দৃশ্যমান আলোর মধ্যে আমরা জানি বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সবচেয়ে কম, এ কারণে হচ্ছে আলোর বিক্ষেপণটা হচ্ছে সবচেয়ে বেশি, এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সবচেয়ে বেশি হওয়ার কারণে এর হচ্ছে আলোর বিক্ষেপণটা সর্বাপেক্ষা হচ্ছে কম হয়। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমরা বলতে পারবো যে হচ্ছে লাল আলো যখন হচ্ছে আমাদের লাল আলো হচ্ছে বহু বায়ুমণ্ডলের হচ্ছে মানে লাল আলো যখন হচ্ছে ঝড় বৃষ্টি কুয়াশা বা এর মধ্য দিয়ে যখন যায় এটা দীর্ঘতম পথ অতিক্রম করতে পারে, ফলে লাল আলো হচ্ছে বহু দূর থেকে দৃষ্টিগোচর হয়। তাহলে আমরা বিপদের সময় লাল রং কেন ব্যবহার করা হয়, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে সেটা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা বিপদের সময় আমরা এটা জানলাম। এখন আকাশ নীল দেখায় কেন। আমরা হচ্ছে জানি সূর্যের আলো 7টা রঙের সমষ্টি। এই আলো যখন বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস বা গ্যাস অণুতে হচ্ছে এটা আপতিত হয়, তখন সেখান থেকে আলোক তরঙ্গ হচ্ছে বিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়ায় পড়ে, এটাকে আলোর বিক্ষেপণ বলা হয়। এই আলোর বিক্ষেপণটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে হচ্ছে নির্ভর করে। সূর্যের আলো যখন বায়ুমণ্ডলে ধূলিকণা এবং গ্যাস অণুতে যখন হচ্ছে এটা আপতিত হয়, তখন হচ্ছে নীল বর্ণ এবং এর কাছাকাছি বর্ণ হচ্ছে বিক্ষেপণটা হচ্ছে বেশি হয়, ফলে আকাশে বেগুনি, আসমানি এবং নীল বর্ণের হচ্ছে আলোর প্রাচুর্য ঘটে, তখন হচ্ছে আকাশকে নীল দেখায়। তাহলে আমরা আকাশ নীল দেখাই কেন, এটাও হচ্ছে আমরা এই সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা আরো ব্যাখ্যা করতে পারি যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় হচ্ছে আকাশ লাল দেখায় কেন, এই সূত্রের সাহায্যে তোমরা এই ব্যাখ্যাটা হচ্ছে করবা। তাহলে আমরা মোটামুটি হচ্ছে আমরা এই প্রশ্নগুলো সম্পর্কে জানলাম। এখন হচ্ছে আমরা জানবো লেন্সের সাধারণ সমীকরণ এবং বিবর্ধনের রাশিমালা জানবো আমরা এখন। লেন্সের সাধারণ সমীকরণ 1/v প্লাস 1/u সমান সমান 1/f। এখানে f সমান সমান হচ্ছে আলোক
আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্ব তথা ফোকাস দূরত্ব। ইউ সমান সমান হচ্ছে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। ভি সমান সমান আলোক কেন্দ্র থেকে বিম্বের দূরত্ব। আমরা এখানে জানলাম লেন্সের সাধারণ সমীকরণ হচ্ছে 1/b + 1/u = 1/f। সব দূরত্ব হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে পরিমাপ করা হয়। আমরা আরো জানি বাস্তব ধনাত্মক তথা অনুসারে আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্র থেকে সকল বাস্তব দূরত্ব ধনাত্মক। আলোক কেন্দ্র থেকে সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক। আমরা আরো জানি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক। তাহলে আমরা লেন্সের সাধারণ সমীকরণ থেকে আমরা এই জিনিসগুলো হচ্ছে আমরা ধারণা রাখবো। তাহলে আমরা এখানে লেন্সের সাধারণ সমীকরণ জানলাম। এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, লেন্সের সাধারণ সমীকরণে আমরা ইউ ও এফ এর যথাযথ মান চিহ্ন সহকারে মান বসিয়ে প্রাপ্ত ভি এর চিহ্ন থেকে বাস্তব না অবাস্তব বিম্ব
ইউ এবং এফ এর যথাযথ চিহ্ন সহকারে মান বসে প্রাপ্ত ভি এর চিহ্ন থেকে বাস্তব না অবাস্তব বিম্ব হবে, তবে সেটা বাস্তব না অবাস্তব, বাস্তব বা অবাস্তব বিম্ব হবে সেটা হবে, সেটা আমরা সেটা বোঝা যাবে। সেটা বোঝা যাবে। তাহলে আমরা এই কথাটা অবশ্যই স্মরণ রাখবো। আমরা লেন্সের সাধারণ সমীকরণের ভিত্তিতে ইউ এবং এফ এর মান চিহ্ন সহকারে বসিয়ে সেখানে যদি ভি এর যে মানটা পাবো চিহ্ন দেখবো, যদি চিহ্ন যদি সেটা যদি ধনাত্মক চিহ্ন হয় তাহলে আমরা বুঝবো এটা বাস্তব বিম্ব, আর যদি সেটা হচ্ছে ঋণাত্মক চিহ্ন হয় তাহলে সেটা বোঝা যাবে যে অবাস্তব বিম্ব। তাহলে আমরা লেন্সের সাধারণ সমীকরণ জানলাম, ওই চিহ্ন বিম্ব হবে কখন অবাস্তব বিম্ব হবে সেটাও হচ্ছে আমরা বললাম। এখন হচ্ছে বিবর্তন কাকে বলে। বিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতটাকে হচ্ছে আমাদের বিবর্তন বা এটাকে রৈখিক বিবর্তন বলা হয়। যদি বস্তুর দৈর্ঘ্যটা যদি এল হয় আর বিম্বের দৈর্ঘ্যটা যদি এল ড্যাশ হয় তাহলে বিবর্তনকে এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এম সমান সমান হচ্ছে আমরা লিখতে পারবো এল ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে আমরা লিখতে পারবো আবার হচ্ছে যদি বস্তুর দূরত্ব ইউ আর বিম্বের দূরত্ব যদি ভি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিবর্তন এম সমান সমান আমরা লিখতে পারবো এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই হচ্ছে ইউ। তাহলে বিবর্তন হচ্ছে বিম্বের হচ্ছে দৈর্ঘ্য বা আকার ও বস্তুর আকার বা দৈর্ঘ্যের অনুপাতটাকে হচ্ছে বিবর্তন বা এটাকে রৈখিক বিবর্তন বলা হয়। এখন বস্তুর দৈর্ঘ্য যদি এল হয় আর বিম্বের দৈর্ঘ্য যদি এল ড্যাশ হয় তাহলে বিবর্তনকে আমরা এম দিয়ে প্রকাশ করা এম সমান সমান এল ড্যাশ ডিভাইডেড বাই এল। আবার যদি বস্তুর দূরত্ব ইউ এবং বিম্বের দূরত্ব যদি ভি হয় তাহলে সেক্ষেত্রে বিবর্তন এম সমান সমান লিখতে পারবো মাইনাস ভি বাই ইউ। আমাদের দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। ইউ এবং ভি সমীকরণে ইউ ও ভি এর যথাযথ চিহ্ন সহকারে মান বসিয়ে প্রাপ্ত এম এর হচ্ছে চিহ্ন থেকে আমরা বুঝতে পারবো যে বিম্বটি হচ্ছে সোজা না উল্টা। আমরা ভি এর ক্ষেত্রে যেভাবে দেখছি এখানেও হচ্ছে আমরা এম এর ক্ষেত্রে আমরা এখানে ইউ এবং ভি এর যথাযথ চিহ্ন সহকারে মান বসিয়ে আমরা হচ্ছে প্রাপ্ত হচ্ছে এম এর মান থেকে আমরা এম এর চিহ্ন থেকে আমরা বলবো যে বিম্বটি হচ্ছে সোজা না উল্টা। যদি এম এর মান ধনাত্মক হয় তাহলে হচ্ছে কি হবে আমাদের এটা সোজা বিম্ব হবে, আর যদি হচ্ছে এম এর মানটা ঋণাত্মক হয় তাহলে এটা হচ্ছে উল্টা বিম্ব গঠন করবে। আবার হচ্ছে বিবর্তন এম এর পরম মান থেকে বোঝা যায় বিম্বটি লক্ষ্যবস্তুর হচ্ছে ছোট না বড় বা সমান, সেটা হচ্ছে এম এর হচ্ছে আমাদের পরম মান থেকে আমরা এটা বুঝতে পারি। তাহলে আমরা বিবর্তনের ক্ষেত্রে আমরা এই দুটা জিনিস মনে রাখবো। আমি আরেকবার বলি যে আমরা বিবর্তনের সমীকরণে আমরা ইউ ও ভি এর যথাযথ হচ্ছে চিহ্ন সহকারে মান বসিয়ে প্রাপ্ত এম এর চিহ্ন থেকে আমরা বলতে পারবো যে বিবর্তন হচ্ছে এটা বিম্বটা সোজা না উল্টা। যদি এম এর মানটা ধনাত্মক হয় তাহলে আমরা বলবো যে হচ্ছে বিম্বটা সোজা হবে, আর যদি এম এর মানটা যদি ঋণাত্মক হয় তাহলে এম কি হবে আমাদের এটা উল্টা বিম্ব গঠন করবে। এবং এম এর পরম মান থেকে আমরা
বলতে পারবো যে বিম্বটা লক্ষ্যবস্তুর হচ্ছে ছোট হবে না বড় হবে বা সমান হবে, এটা আমরা এম এর পরমান থেকে আমরা এটা বলতে পারবো। আমরা এখন একটা গাণিতিক সমস্যা করলে আমাদের এই সূত্রগুলো সম্পর্কে হচ্ছে ধারণা পাবে। তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। ফাইভ সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে 30 সেন্টিমিটার ফোকাস 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বেশি মিটার দূরত্ব বিশিষ্ট সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্স থেকে একটি অবতল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। বিম্বের অবস্থান প্রকৃতি ও আকার বের করো। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করলে আমরা মোটামুটি আমরা সূত্র লেন্সের সাধারণ সমীকরণ এবং বিবর্ধনের সম্পর্কে আমাদের ধারণা। তাহলে আমাদের এখানে যেগুলো দেওয়া আছে এখানে আমাদের বস্তুর দৈর্ঘ্য এটাকে এল দিয়ে প্রকাশ এল সমান সমান আমাদের দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমাদের 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব একটি অবতল লেন্স, আমরা পড়ার ভিতরে বলেছিলাম যে যদি অবতল লেন্স হয় তাহলে তার ফোকাস দূরত্বটা ঋণাত্মক হবে। ফোকাস দূরত্ব এফ সমান সমান -30 সেন্টিমিটার। আর দেওয়া আছে হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব ইউ সমান সমান হচ্ছে 15 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে বিম্বের অবস্থান আকার, তার মানে হচ্ছে ভি ইকুয়াল টু ওয়াট, এল ড্যাশ ইকুয়াল টু ওয়াট, এগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি 1/v প্লাস হচ্ছে 1/u ইকুয়াল টু হচ্ছে 1/f। তাহলে এখান থেকে আমরা 1/v সমান সমান 1/f মাইনাস u, এটা নিয়ে গেলে ওই পাশে। এখন যদি আমরা মান বসাই 1, f হচ্ছে আমাদের কত -30 মাইনাস u হচ্ছে আমাদের 1/15। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি 30, তাহলে এখানে হচ্ছে -1 এখানে -2 সমান সমান এখানে আসবে হচ্ছে -3 ডিভাইডেড বাই 30, কাটাকাটি করলে আসে -10। তাহলে এখানে হচ্ছে কাটাকাটি করলে মাইনাস হচ্ছে 1/10
10, তাহলে অতএব ভি সমান সমান হচ্ছে -10 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে যে হচ্ছে লক্ষ্যবস্তু যে পাশে, তাহলে লক্ষ্যবস্তু যে পাশে, লক্ষ্যবস্তু যে পাশে সেই পাশেই পাশে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে আমরা বিম্বের অবস্থানটা আমরা দেখলাম, লক্ষ্যবস্তু যে পাশে সেই পাশে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে আমরা এখান থেকে জানলাম ভি এর অবস্থানটা এবং এর প্রকৃতি কি সেটা এখন হচ্ছে আমরা জানব। যেহেতু ভি ঋণাত্মক, ভি যদি ঋণাত্মক হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, আমরা ওখানে জেনেছিলাম যে যদি হচ্ছে ভি চিহ্ন অনুসারে বিম্বটা বাস্তব না অবাস্তব সেটা হবে। তাহলে ভি যেহেতু ঋণাত্মক তাহলে আমরা এখানে বলতে পারবো অতএব বিম্ব হচ্ছে বাস্তব। অবাস্তব, ঋণাত্মক হলে আমাদের বিম্বটা কি হবে, আমাদের অবাস্তব। তাহলে আমরা বিম্বটা বাস্তব না। এখন আমরা জানি যে এম হচ্ছে সমান সমান, আমরা সূত্র জানি হচ্ছে এম সমান সমান হচ্ছে -v/u। এখন যদি আমরা এখানে মান বসাই, আমরা ভি এর মান হচ্ছে 10, ইউ মান হচ্ছে 15, তাহলে এটা এখানে -10, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কাটাকাটি করলে পরে 2/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এম এর মানটা আমরা এখানে কি পাইছি, ধনাত্মক পাইছি। এম হচ্ছে ধনাত্মক, তাহলে এখানে আমরা বলতে পারবো এম ধনাত্মক। যেহেতু এম হচ্ছে ধনাত্মক তাহলে আমরা এখানে বলতে পারবো অতএব ধনাত্মক হলে পারে এটা কি হবে, আমাদের কি হবে, বিম্বটা সোজা হবে। অতএব বিম্ব সোজা। তাহলে আমরা এই মান থেকে, এম এর হচ্ছে মান থেকে আমরা বলতে পারবো যেহেতু এম হচ্ছে ধনাত্মক তাহলে বিম্বটা কি হবে, সোজা। আবার আমরা জানি এম পরম মান এম সমান সমান হচ্ছে এল ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে আমরা এখান থেকে এল ড্যাশ সমান সমান এম ইনটু হচ্ছে এল। তাহলে এল ড্যাশ সমান সমান আমরা লিখতে, এম এর মান হচ্ছে আমরা 2/3 ইনটু এল হচ্ছে 5 সমান সমান 10/3 ভাগ করলে 3.33 এত সেন্টিমিটার। তাহলে আমাদের প্রতিবিম্ব হচ্ছে আকারটা কত হবে, 3.3 এত সেন্টিমিটার। তাহলে আমরা এই ধরনের হচ্ছে গাণিতিক সমস্যাগুলো আমরা দেখব যে বিম্বের অবস্থানটা কোথায়। আমরা দেখলাম লক্ষ্যবস্তু যে পাশে হচ্ছে বিম্বটা সেই পাশে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং হচ্ছে আমরা তার প্রকৃতিটা কি, এটা হচ্ছে যেহেতু ভি এর মানটা ঋণাত্মক এটা হচ্ছে অবাস্তব এবং হচ্ছে এটা সোজা। আর আমাদের আকারটা হচ্ছে আমরা 3 পয়েন্ট বের করলাম, হচ্ছে আমাদের বিবর্ধনের পরম মান থেকে সেটা আমরা বের করলাম, দেখলাম যে 3.3 সেন্টিমিটার এত। তাহলে তোমরা বাসায় এই ধরনের সমস্যাগুলো তোমার বাসায় অবশ্যই সমাধান করবা।
তাহলে আমাদের হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপরে আমাদের যেটুকু বাকি ছিল আজকে আমরা সেইটুকু হচ্ছে আমরা শেষ করতে পারছি, এবং পুরা আমরা এই অধ্যায়টা 5টা লেকচারের মাধ্যমে আমরা শেষ করতে পারছি। যে এখানে যেটুকু বাকি ছিল আমরা ইনশাল্লাহ শেষ করছি। যে তোমরা এই জিনিসগুলো তোমরা বাসায় অবশ্যই হচ্ছে দেখবা। আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য অধ্যায় দেখব। যে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই এখানে শেষ করছি।